হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর সম্পর্কে, এর ক্ষমতা, এর কার্যাবলী, এর গঠন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো, ইউপিএসসি এর ফুল ফর্ম তোমরা প্রায় সবাই জানো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা ভারতের সংবিধানে মনে রাখবে যে 315 থেকে 323, এই 315 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে দেওয়া আছে, আর এটা সংবিধানের 14 নম্বর পার্টে দেওয়া আছে। ঠিক আছে, পার্ট নম্বর 14। তোমরা জানো যে ভারতের সংবিধানে টোটাল 395টি আর্টিকেল আছে, 25টি পার্ট আছে, অর্থাৎ 25টি অধ্যায় আছে, এবং 12টি স্কেডিউল আছে। ঠিক আছে, স্কেডিউলস অর্থাৎ তফসিলি আছে। তাহলে এই যে ভারতের 25টি পার্ট, ভারতের সংবিধানে 25টি পার্ট, সেই প্রত্যেকটি পার্টের মধ্যে কিছু কিছু আর্টিকেল আছে। ঠিক আছে, 395টি আর্টিকেলের মধ্যে বর্তমানে কিন্তু আর কি 448টি আর্টিকেল আছে, কিন্তু শেষ আর্টিকেল কিন্তু 395। ঠিক আছে, সেটা কিসের জন্য তোমরা ভারতের সংবিধানের যে আমার ক্লাসগুলি আগে করিয়েছি সেখানের মধ্যে আলোচনা করেছি, তাই আর এখানে আর বলছি না। তাহলে এই যে 25টি পার্ট আছে, সেই পার্টের মধ্যে যে 14 নম্বর পার্ট, ঠিক আছে 14, সেই পার্ট নম্বর 14-এর আর্টিকেল নম্বর 315 অর্থাৎ 315 থেকে 323 নম্বর আর্টিকেলে কিন্তু এই ইউপিএসসি সম্পর্কে দেওয়া আছে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, আর দেখো যে এই যে ইউপিএসসি এটা কি, এই ইউপিএসসি একটা কমিশন, আর যার কাজ হলো কি, যে যার কাজ হলো এক্সাম কন্ডাক্ট করা, পরীক্ষা নেওয়া, যে এই এক্সামের মাধ্যমে যারা পাশ করে তারা কি হয়, যে আইএএস আইপিএস। ঠিক আছে, তাহলে এই ইউপিএসসি একটা কমিশন, এই কমিশনের কাজ হচ্ছে যে এক্সাম কন্ডাক্ট করা নিরপেক্ষভাবে। তাহলে একটা দেশে, আমাদের দেশে নিরপেক্ষভাবে এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে এর মূল কাজ। আমাদের ভারতে জনপ্রশাসন চালানোর জন্য যে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের কিন্তু আর কি নির্বাচিত করা হয়, নিযুক্ত করা হয় আর কি জনপ্রশাসনে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে ইউপিএসসি, এই ইউপিএসসির একটু ইতিহাস, হিস্ট্রি জেনে রাখো যে এই ইউপিএসসি পরীক্ষা কবে থেকে শুরু হয় বা কবে থেকে আসে। ঠিক আছে, দেখো আগে কিন্তু লন্ডন থেকে একটা পরীক্ষা কন্ডাক্ট করা হতো, যখন ভারত স্বাধীন হয়নি তখন একটা হতো, যেটা হচ্ছে আইসিএস পরীক্ষা। ঠিক আছে, যারা ভারতের প্রথম যিনি এই আইসিএস পরীক্ষা পাশ করে তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে নামটা। যে ভারতের প্রথম যিনি একজন ব্যক্তি, যিনি আর কি আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে আগে কিন্তু এই পরীক্ষা হতো, যেটা লন্ডন থেকে কন্ডাক্ট করা হতো ভারতীয়দের জন্য। সেটা কিন্তু ভারতের প্রথম যিনি এই আইসিএস পরীক্ষায় পাশ করেন তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে কি আসে, যে তারপরে একটা ভারত শাসন আইন 1935 আসে। ঠিক আছে, ভারত শাসন আইন 1935 অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1935 আসে, আর সেই অনুযায়ী কিন্তু ভারতে কি গঠন করা হয়, একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশন গঠন করা হয়। ঠিক আছে, এটা যুক্তরাষ্ট্রীয়, এই অনুসারে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, যাকে বলা হবে আর কি একটা ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। তাহলে এই ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন এই ভারত শাসন আইন 1935-এর দ্বারা কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, তারপরে এই যে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশন অর্থাৎ এই ফেডারাল পাবলিক সার্ভিস কমিশন, এটারই কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশনেরই কিন্তু পরবর্তীতে
নাম হয়ে যায় এই ইউপিএসসি। তাহলে বোঝা গেল ইউপিএসসি নামটা কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশন অর্থাৎ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের থেকেই এটারই নাম হয়ে যায় পরে ইউপিএসসি স্বাধীনতার পরে। এটা কিন্তু ভারত স্বাধীনতার আগে এই ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশন গঠিত হয়। কিন্তু স্বাধীন যখন হয় ভারত, সেই স্বাধীনতার পরে এই যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রকৃত কমিশনেরই নাম হয়ে যায় কি, যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটা মনে রাখবে, এটা একটু হিস্ট্রিটা মনে রাখবে, যে ইতিহাসটা। আর প্রথম ভারতীয় যিনি আইসিএস আর কি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি কে, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর ভারতের 14 নম্বর পার্টে, ভারতের সংবিধানের 14 নম্বর পার্টে আর্টিকেল নম্বর 315 অর্থাৎ 315 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই ইউপিএসসির সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, এখন এক এক করে দেখি যে ইউপিএসসির গঠনটা কীরকম। ঠিক আছে, কম্পোজিশন অর্থাৎ গঠন। দেখো এই ইউপিএসসি একটা কমিশন, এই কমিশনের মধ্যে কারা কারা থাকে, তাহলে মনে রাখবে একজন কে থাকে, একজন চেয়ারম্যান থাকে, একজন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকবে এবং কয়েকজন সদস্য থাকবে, কয়েকজন সদস্য। তাহলে মনে থাকবে যে ইউপিএসসি একটা কমিশন অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বা বাংলাতে বললে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন। তাহলে এই কমিশনে কারা কারা থাকে, একজন তো থাকবে চেয়ারম্যান আর কয়েকজন থাকবে সদস্য। এখন কতজন সদস্য থাকবে এটা কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই। ঠিক আছে, এটা বলা আছে যে রাষ্ট্রপতি নির্ধারণ করবে, রাষ্ট্রপতি নির্ধারণ করবে। ঠিক আছে, তাহলে এই যে সদস্য, একজন তো চেয়ারম্যান থাকবেনই, আর কয়েকজন যে সদস্য থাকবেন সেটা কে ঠিক করবেন যে কতজন, কয়েকজন সদস্য থাকবে, তাহলে সেটা মনে রাখবে যে রাষ্ট্রপতি ঠিক করবে যে এই পাবলিক সার্ভিস কমিশনে কতজন সদস্য থাকবে। ঠিক আছে, আর এই একজন যে চেয়ারম্যান থাকবে, তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে বর্তমানে এই ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? বর্তমানেও তো এই কমিশনটি আছে, তাই না? তাহলে সেই কমিশনে কি আছে, যে একজন চেয়ারম্যান আছে আর কয়েকজন সদস্য আছে। তাহলে সেই চেয়ারম্যানের নাম কিন্তু পরীক্ষায় এসে যায়। মনে রাখবে যে বর্তমানে যিনি ইউপিএসসি চেয়ারম্যান তার নাম হচ্ছে মনোজ সোনি। ঠিক আছে, মনোজ সোনি নামটা মনে রাখবে, ডক্টর মনোজ সোনি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় এসে যায় যে বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে, তাহলে উত্তর হচ্ছে ডক্টর মনোজ সোনি। ঠিক আছে, তার এই গঠনটা বোঝা গেল, একজন চেয়ারম্যান আর কয়েকজন সদস্য থাকবেন। এখন দেখো নিয়োগ, এই যে সদস্যদের নিয়োগ কি করেন, তাহলে মনে রাখবে যে নিয়োগও কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন, রাষ্ট্রপতি। তাহলে ইউপিএসসির চেয়ারম্যান এবং ইউপিএসসির যে সদস্যরা থাকে তাদেরকে কে নিয়োগ করেন, মনে রাখবে যে রাষ্ট্রপতি, ভারতের যে রাষ্ট্রপতি আছে তিনি কিন্তু এই ইউপিএসসির চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করে থাকেন। এতটুকু বোঝা গেল। তাহলে এখন দেখো কার্যকাল, এখন কার্যকাল কত বছর, তাহলে মনে রাখবে যে এই ইউপিএসসির যে সদস্যরা থাকে অর্থাৎ এই চেয়ারম্যান এবং সদস্যরা তাদের কার্যকাল কত বছর, মনে রাখবে যে 6 বছর করে। একজন সদস্য যদি এই ইউপিএসসির একজন সদস্যের যদি 6 বছর কার্যকাল সম্পূর্ণ হয়ে যায় তাহলে তিনি রিটায়ার্ড নেবেন, অথবা যদি 65 বছর হয়ে যায় তার। ঠিক আছে, একজন সদস্যের যিনি 6 বছর কমপ্লিট করেছেন কার্যকাল তাহলে তিনি রিটায়ার্ড আর কি নিয়ে নেবেন, অবসর নেবেন, অথবা যার আর কি 65 বছর হয়ে গেছে অর্থাৎ 6 বছর কার্য সম্পাদন করার আগেই যার আর কি 65 বছর হয়ে গেছে তিনিও কিন্তু অবসর নেবেন, অর্থাৎ কার্যকাল 6 বছর বা 65 বছর পর্যন্ত। ঠিক আছে, এখন আরেকটা জিনিস মনে রাখবে
যে এই যে 315 নম্বর আর্টিকেলে, এই 315 নম্বর আর্টিকেলে কিন্তু এই ইউপিএসসির সঙ্গে সঙ্গে আরও দুটি পাবলিক সার্ভিস কমিশনের কথা আছে। সেটা কি কি? একটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, আর একটা হচ্ছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, তাহলে এই দুটি সম্পর্কেও কিন্তু তোমাদের জানতে হবে। যে 315 নম্বর আর্টিকেলে বলা আছে যে কেন্দ্রীয় স্তরে ইউপিএসসি গঠন করা হবে, এবং রাজ্য স্তরে, রাজ্যের ক্ষেত্রে যে পরীক্ষা নিয়োগ করবে আর কি, পরীক্ষা কন্ডাক্ট করবে, তার ক্ষেত্রেও কিন্তু আর কি স্টেট পাবলিক সার্ভিস গঠন করা হবে। যেমন স্টেট পাবলিক সার্ভিস কমিশনে ওয়েস্ট বেঙ্গলে আর কি, আমাদের যে পশ্চিমবঙ্গে আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন হয়। ঠিক আছে, WBPSC, তাই তো? এই WBPSCর মাধ্যমে কিন্তু অনেক পরীক্ষা কন্ডাক্ট করা হয়। তাহলে এরকম প্রত্যেকটি রাজ্যে নিজস্ব কিন্তু কি আছে, যে একটা করে পাবলিক সার্ভিস কমিশন আছে, অর্থাৎ স্টেটের, একটা রাজ্যের। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আছে, অর্থাৎ এখানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে। আর এখানে জয়েন্ট পাবলিক যে সার্ভিস কমিশন আছে সেটা কি? এই জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যৌথ রাষ্ট্রকৃত কমিশন, আর এটাকে বলা হবে রাজ্য রাষ্ট্রকৃত কমিশন। তাহলে এই যৌথ আর কি পাবলিক সার্ভিস কমিশন, এটা গঠন করা হয় কিভাবে? যে দুই বা ততোধিক রাজ্যের যে আইনসভা থাকে, দুটি বা তার চেয়ে বেশি যদি রাজ্যের আইনসভা একটা বিল পাশ করে যে না, যে একটা যৌথ কমিশন গঠন করা হোক। ঠিক আছে, একটা যৌথ কমিশন গঠন করা হোক, যেই কমিশন কি করবে, যে দুই রাজ্যের মধ্যে, ধরো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এবং আর কি ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, এই দুটি রাজ্য। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, এই দুই রাজ্যেরই আইনসভা যে আছে অর্থাৎ বিধানসভা কি করলো, যে একটা বিল পাশ করলো। সেই বিল পাশ করলো যে কি করা হবে, যে একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক, যার দ্বারা কি হবে, এই দুটি রাজ্যের মধ্যেই আর কি পরীক্ষার কন্ডাক্ট করা হবে, যে আর কি সরকারি কর্মচারীদের নিয়োগ করার জন্য একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হবে। যদি একটা রাজ্যের মধ্যেই, যদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই শুধু যদি আর কি সরকারি কর্মচারী নিয়োগ করা হয়, তাহলে তো কোনো আর কি চিন্তা নেই, তখন তো খালি স্টেট পাবলিক সার্ভিস কমিশন আছেই একটা। ঠিক আছে, কিন্তু এমন যদি করা হয় যে দুটি রাজ্যের জন্য বা তার থেকে বেশি রাজ্যের জন্য জয়েন্ট আর কি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক, এবং এই পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে পরীক্ষাটা হবে সেটাতে ওয়েস্ট বেঙ্গলেরও ছাত্র এবং ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশেরও ছাত্ররা আর কি পরীক্ষা দিতে পারবে। আর তার দ্বারা কি হবে, যে তারা সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তারা চাকরি পাবে। তাহলে তার জন্য কিন্তু এই জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। তাহলে দুই বা ততোধিক রাজ্যের যদি বিধানসভা বিল পাশ করে, এবং সেই বিল পাশ করার পরে সেটা পার্লামেন্টে যাবে, তারপরে পার্লামেন্ট আইন করে কি করবে, যে এই জেপিএসসি অর্থাৎ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন বানাবে। মনে রাখবে যে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন দুই বা ততোধিক রাজ্যের আইনসভা যদি বিল পাশ করে যে হ্যাঁ একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক, তার জন্য সেই বিল পাশ করার পরে পার্লামেন্টের কাছে যাবে, সেটা পার্লামেন্ট তারপরে আইন করে পার্লামেন্ট সেটা বানাবে একটা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। বোঝা গেল? আর মনে রাখবে যে এখানের মধ্যে যে গঠন বললাম, একজন চেয়ারম্যান আর কয়েকজন সদস্য, এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু একই। ঠিক আছে, এখানের মধ্যেও একজন চেয়ারম্যান থাকবে আর কয়েকজন সদস্য থাকবে। সরি। আর এখন দেখো, আর এই জেপিএসসি অর্থাৎ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এখানেও সেম, এখানেও একজন চেয়ারম্যান থাকবে আর কয়েকজন কি থাকবে, যে সদস্য থাকবে। আর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যেমন ইউপিএসসি সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন, ঠিক তেমনই এই জেপিএসসি অর্থাৎ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এই যে যৌথ পাবলিক সার্ভিস কমিশন, এর যে সদস্য তাদেরও কিন্তু এই রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে,
আর মনে রাখবে যে এই স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ রাজ্যের যে রাষ্ট্রকৃত কমিশন থাকে সেখানে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন না সদস্যদের, সেখানে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল অর্থাৎ গভর্নর। ঠিক আছে, রাজ্যপাল নিয়োগ করেন। ডিফারেন্সটা মনে রাখবে যে নিয়োগের ক্ষেত্রে কি হয়, যে নিয়োগের ক্ষেত্রে তিনটা কমিশন বললাম, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। এখানের মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, এই দুটি সদস্যদেরই রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু রাজ্যের যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন এর সদস্যদের রাজ্যপাল অর্থাৎ গভর্নর কিন্তু নিয়োগ করেন। এই ডিফারেন্সটা মনে রাখবে। নিয়োগের ক্ষেত্রে বোঝা গেল। এবার কার্যকাল, কার্যকাল যেমন বললাম যে এখানের মধ্যে ইউপিএসসির সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর বা 65 বছর পূর্ণ হলেই তাদেরকে আর কি অবসর নিতে হবে। আর এখানের মধ্যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং জেপিএসসি অর্থাৎ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এই দুটির ক্ষেত্রে কিন্তু আলাদা। এটা মনে রাখবে যে এর কার্যকাল হচ্ছে 6 বছর ঠিকই আছে, কিন্তু 65 বছর না, 62 বছর। 62 বছর যদি কোনো ব্যক্তির পূর্ণ হয়ে যায় তাহলেই কিন্তু তাকে অবসর নিতে হবে। তাহলে শুধুমাত্র এই দুটি স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এই দুটির ক্ষেত্রে 6 বছর অথবা 62 বছর যদি কোনো ব্যক্তির পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু তাকে অবসর নিতে হবে। এই হয়ে গেল কার্যকাল। আর মনে রাখবে যে এখন যে এই ব্যক্তিদের একটা যোগ্যতা মনে রাখবে যে এখানের মধ্যে কতজন সদস্য থাকতে পারে। মনে রাখবে যে 9 থেকে সাধারণত 11 জন, এই 9 থেকে সাধারণত 11 জন সদস্য কিন্তু এই পাবলিক ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনে থাকে। তাহলে এই যে 9 থেকে 11 জন সদস্য থাকে, তাহলে এখানের মধ্যে কিন্তু এর যে অর্ধেক মেম্বার, অর্ধেক যে সদস্য তারা কিন্তু 10 বছর, অন্তত 10 বছর রাজ্য বা কেন্দ্রীয় রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের আন্ডারে কিন্তু আর কি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা কিন্তু একটা যোগ্যতা। তাহলে একটা মনে রাখবে যে এই কমিশনগুলো যা আছে ইউপিএসসি, তারপরে এখানে স্টেট পিএসসি, তারপরে এখানের মধ্যে জয়েন্ট পিএসসি, ঠিক আছে, এর যে সদস্যরা থাকবে তাদের মধ্যে যে অর্ধেক সদস্য, অর্ধেক বলতে ধরো 9 জন সদস্য আছে ইউপিএসসিতে, ঠিক আছে। তাহলে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে বর্তমানে 9 জন সদস্য আছে, তার মধ্যে 1 জন হচ্ছে চেয়ারম্যান আর 8 জন হচ্ছে কয়েকজন সদস্য, মানে আর 8 জন হচ্ছে কয়েকজন সদস্য। তাহলে এই 9 জন সদস্যের মধ্যে অর্ধেক সদস্য কিন্তু, অর্ধেক সদস্যদের কি প্রয়োজন যে তারা মিনিমাম বা অন্তত 10 বছর রাজ্য সরকারের আন্ডারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা কেন্দ্র সরকারের আন্ডারে তাদের কিন্তু 10 বছর কার্যের কিন্তু একটা অভিজ্ঞতা থাকতে হবে এই সদস্যদের। তাহলে অর্ধেক বলতে এই 9-এর অর্ধেক তোমরা 4 বলতে পারবে না, ধরতে পারো 5 জন। তাহলে এই 9 জন সদস্যদের মধ্যে কমিশনের অন্তত 5 জনের কি থাকতে হবে, যে 5 জনের থাকতেই হবে, বাধ্যতামূলক এটা, ঠিক আছে। অর্ধেক সদস্যদের বলাই আছে যে অর্ধেক সদস্যদের 10 বছর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আন্ডারে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এটা মনে রাখবে। এখন দেখো যে পদচ্যুতি অর্থাৎ এই যে সদস্য, এই একটা স্ক্রিনশট নিতে পারো বা এগুলো তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখন এই সদস্যদের পদচ্যুতি কিভাবে করা যায়, ঠিক আছে, অর্থাৎ এদেরকে পদ থেকে কিভাবে সরানো যায়। আর্টিকেলটা আবার লিখে দিচ্ছি, 315 থেকে 323, ঠিক আছে, পার্ট নম্বর 14। তাহলে এখন অপসারণ, ঠিক আছে। দেখো অপসারণের ক্ষেত্রে যদি কোনো সদস্য এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা যে কোনো সদস্য যদি চায় যে কি করতে, যে তারা তাদের পদ থেকে তারা নিজ ইচ্ছায় তারা কি করবে, যে পদচ্যুতি অপসারিত হয়ে যাবে অর্থাৎ পদত্যাগ করবে, তাহলে তার যে পদত্যাগপত্র, মনে রাখবে যে পদত্যাগপত্র
কার কাছে পাঠাবেন? মনে রাখবে রাষ্ট্রপতির কাছে দেবেন। তাহলে রাষ্ট্রপতির কাছে কিন্তু এই ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যরা, তারা যদি চায় যে তারা পদত্যাগ করবে নিজ ইচ্ছা, তাহলে কিন্তু তারা পদত্যাগ পত্রটা কার কাছে পাঠাবেন? মনে রাখবে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আর রাষ্ট্রপতি কিন্তু কোন কোন সময় আর কি এই সদস্যদের পদ থেকে পদচ্যুত করতে পারেন বা অপসারণ করতে পারেন? মনে রাখবে যে কোনো অসুস্থতা, কোনো ব্যক্তির যদি অসুস্থতার জন্য দায়িত্ব পালনে অক্ষম হন, ঠিক আছে, অক্ষম, দায়িত্ব পালন করতে না পারেন, ঠিক আছে। ধরো কোনো একজন ব্যক্তি অসুস্থ, তাহলে তার জন্য কিন্তু তাকে তার পদ থেকে আর কি সরাতে পারে রাষ্ট্রপতি। আরেকটা হচ্ছে যে অসদাচরণ। অসদাচরণের জন্যও কিন্তু, অর্থাৎ মিসবিহেভিয়ারের জন্যও কিন্তু রাষ্ট্রপতি তাকে কোনো সদস্যকে কি করতে পারেন? যে অপসারণ করতে পারেন। অথবা যদি কোনো লাভজনক পদে থাকে আর কি, লাভজনক পদে থাকে, সরকারের কোনো লাভজনক পদে থাকে, অর্থাৎ ঠিক আছে একজন সদস্য ইউপিএসসির সদস্য তো হয়ে আছেই, কিন্তু তাছাড়াও সঙ্গে সঙ্গে অন্য এক জায়গায় আর কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আন্ডারে কোনো কাজে আছেন, তাহলে কিন্তু তাকেও পদচ্যুত করতে পারে রাষ্ট্রপতি। তাহলে পদচ্যুতির ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির আছে, মনে রাখবে। তাহলে এই অসদাচরণ বা কোনো লাভজনক পদে থাকলে এইসব কারণে কিন্তু কি করা যায়? কি সদস্যদের পদচ্যুত করা যায়। এবার দেখো যে এর ক্ষমতা ও কার্যাবলী। আরেকটা কথা মনে রাখি তার আগে, বলার আগে, যে এই যে সদস্যরা ইউপিএসসি বা এই স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, এসপিএসসি আর এই তিনটি যে কমিশন আছে, এই তিনটি কমিশন এর সদস্যরা মনে রাখবে যে এই যে ইউপিএসসির যে কি আছে, যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট আর হবে না, অর্থাৎ তার কিন্তু দ্বিতীয়বার চেয়ারম্যান এই কমিশনের চেয়ারম্যান দ্বিতীয়বার নিযুক্ত হতে পারেন না, ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার একজন সদস্য ধরো ইউপিএসসির চেয়ারম্যান ছিল, তাহলে তিনি কিন্তু আবার যখন তার কি কার্যকাল শেষ হবে, তারপরে কিন্তু দ্বিতীয়বার তিনি কিন্তু আর এই কমিশনের চেয়ারম্যান বা কোনো সদস্য হতেই পারেন না। তাহলে রিঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই ইউপিএসসির চেয়ারম্যানের হয় না, এটা মনে রাখবে। তাদের কিন্তু প্রমোশন হয়, এটা মনে রাখবে। কিন্তু এর মধ্যে ইউপিএসসির যে চেয়ারম্যান থাকে সেটাই তো সর্বোচ্চ পদ, এর থেকে তো আর প্রমোশন হয় না। তাহলে তার জন্যই এই কমিশনের যে চেয়ারম্যান থাকে, ইউপিএসসির যে চেয়ারম্যান থাকে, তার কিন্তু আর রিঅ্যাপয়েন্টমেন্ট আর হয়ই না। কিন্তু এই যে ইউপিএসসির সদস্যরা থাকে, আর কয়েকজন সদস্য আছে, তাহলে সেই সদস্যরাও কিন্তু যদি একবার অবসর গ্রহণ করে, অর্থাৎ তাদের কার্যকাল শেষ হওয়ার পরে তারা কিন্তু আবার সদস্য হতে পারেন। সেটা হচ্ছে তারা একমাত্র চেয়ারম্যান হতে পারেন, অর্থাৎ সি দিয়ে আমি চেয়ারম্যানটা বলছি। তাহলে আর যে বাকি সদস্যরা থাকে, তারা কিন্তু কি হতে পারেন? যে সি ফর চেয়ারম্যান, তারা কিন্তু চেয়ারম্যান হতে পারেন, তাছাড়া কিন্তু আর কিছু হতে পারে না। ক্ষমতা ও কার্যাবলী। ফার্স্ট কার্যাবলী হচ্ছে পরীক্ষা গ্রহণ। দেখো পরীক্ষা গ্রহণ, তাহলে সর্বভারতীয় স্তরে এই ইউপিএসসির কাজ কি? যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশন, তাহলে এর পরীক্ষা গ্রহণ করা, সর্বভারতীয় স্তরে
পরীক্ষা গ্রহণ করা এবং যে যোগ্য এবং দক্ষ প্রার্থীদের নিয়োগ করা, ঠিক আছে, বাছাই করে পরীক্ষার মাধ্যমে তাদেরকে আর কি সরকারি কাজে, সরকারি চাকরি দেওয়া, সেটা হচ্ছে এই কাজ, পরীক্ষা গ্রহণের কাজ, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে বাৎসরিক প্রতিবেদন প্রদান করা। বাৎসরিক প্রতিবেদন পেশ করা। তাহলে বাৎসরিক প্রতিবেদন পেশ করে যে প্রত্যেক বছর যে এই ইউপিএসসি কী কী কাজ করেছে, কী কী আর কি পরামর্শ দিয়েছে, ঠিক আছে, সেই ব্যাপারে একটা বাৎসরিক প্রতিবেদন দেওয়া, এটা ইউপিএসসির কাজ। তাহলে কাজ বলতে গেলে মূল কাজ তো পরীক্ষা নেওয়াই এই ইউপিএসসির কাজ, পরীক্ষা গ্রহণ করা। আর এই বাৎসরিক প্রতিবেদন যে কী কী কাজ করলো সেটা বছরের শেষে আর কি দেওয়া, প্রতিবেদন দেওয়া, একটা রিপোর্ট দেওয়া, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে কার্যাবলী, এই কার্যাবলীর সীমাবদ্ধতা আছে কিছু, সীমাবদ্ধতা। এর সীমাবদ্ধতা কি? এটা হচ্ছে একটা পরামর্শদান সংস্থা, পরামর্শদান সংস্থা। তাহলে এই যে ইউপিএসসি, এটা একটা ধরতে গেলে পরামর্শদান সংস্থা। এই যে পরামর্শটা, এটা কিন্তু আর কি সরকার মানতেও পারে আবার নাও মানতে পারে। ধরো এই ইউপিএসসির কাজ হচ্ছে যে একজন পরীক্ষার্থীকে তাকে আর কি নিয়োগ করা। তাহলে একজন ব্যক্তিকে নিয়োগ করলো, এখন সরকার কি করতে পারে যে সেই ব্যক্তিকে নাও নিয়োগ করতে পারে, ঠিক আছে। কি এমন হয়নি যে ইউপিএসসির যে পরামর্শ সেটা সরকার মানেনি, সরকার আর কি ইউপিএসসির কথা মানেই, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বলতে গেলে এটা একটা পরামর্শদাতা সংস্থা আর কি, পরামর্শদান সংস্থা। এটার কিন্তু সরকার মানতেও পারে আবার নাও মানতে পারে। যদি না মানে তাহলে কিন্তু সেটা পার্লামেন্টে কিন্তু সরকার পক্ষকে উত্তর দিতে হবে, ঠিক আছে, যে কেন সেই ব্যক্তিকে আর কি সরকার নিয়োগ করলো না, ঠিক আছে। ইউপিএসসি যাকে নিয়োগ করলো, ইউপিএসসি যাকে পরীক্ষার মাধ্যমে যাকে উত্তীর্ণ করে একজন অফিসার হিসেবে পাঠালো, তাকে সরকার কেন আর কি গ্রহণ করলেন না, তাকে কেন চাকরি দিলেন না, সেটা কিন্তু সরকারকে উত্তর দিতে হবে। তার জন্য আসলে কিন্তু সরকার আর কি ইউপিএসসির কথা মান্য করে, অর্থাৎ পরামর্শ কিন্তু মেনেই চলে। তাহলে এটা মনে রাখবে, সীমাবদ্ধতা। তাহলে এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে। তাহলে আশা করছি এই নিয়ে কোনো প্রবলেম হবে না। আর যদি এই বিষয়ে এই ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।